আগের সরকারের ভালো ছিল। আমি দেখেছি বিনা ভোটে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছে, প্রশাসন আজান দিচ্ছে নিরপেক্ষ ভোট হবে, নিরপেক্ষতা প্রার্থী তো যাচাই করতে পারছেন না, প্রশাসন নিরপেক্ষতা নেই। আগের নির্বাচনের প্রার্থীরা জেলখানায় গেছে। জেলা প্রশাসক রিটার্নিং অফিসার তিনি প্রার্থীদের কোনো কথা শুনতে চান না। আমি দেখলাম যে ওনার পক্ষপাতিত্বর বেশ সুন্দর করে উনি কথা বললেন। আমি যখন হাউজে ঢুকলাম, বসার জায়গাও ছিল না, প্রার্থীদের বসার জায়গা বের করা বড় কঠিন, তো একজনকে উঠে দিয়ে তারপরে আমাকে বসার জায়গা করে দিলেন। তো যখন আমি বসলাম, বসার পরে যখন প্রস্তাব তিনি উঠানো শুরু করলেন, আমি জিজ্ঞাসা করলাম যে আমার নির্বাচনী বিষয়টা আমি একটু বলতে চাই। কিন্তু জেলা প্রশাসক এটুকু মুখে বললেন যে আপনার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দিলকুশা শাখা, মার্কেটাল ব্যাংক মেহেরপুর শাখা আপনার ঋণ খেলাপি, আর একটাতে আপনি জামিনদাতা, কারণে আমরা আপনার প্রার্থী বাতিল করলাম। আমি জেলা প্রশাসককে বললাম যে আপনি আমার কথাটা শোনার পরে আপনি আপনার তালিকাভুক্ত করে আপনি বাতিল করলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি তো অভিযোগকারী, আমার কাছে একটু কথা শুনতে পারতেন। উনি বললেন যে আমার এখন আর শোনার সময় নেই। এর মধ্যে আমার সাতক্ষীরা 4 ডক্টর মনিরুজ্জামানের বিষয়টি উত্থাপিত হলো। জেলা প্রশাসক বললেন আপনার কিছু বলার আছে? বলল না, আমার কোনো কিছু বলার নেই। বলে আপনার লন্ডনের পাসপোর্ট আপনি জমা দিয়েছেন? জি স্যার, আমি টাকা জমা দিয়েছি। আমার বাংলাদেশের পাসপোর্টও আমি জমা দিয়েছি। বলল এটা চিঠির মাধ্যমে দিয়েছেন? জি, আমি চিঠির মাধ্যমে দিয়েছি। বলে সবটা জমা দিয়েছেন? জি। ঠিক আছে, আপনার নমিনেশন বৈধ। এই আচরণটা দেখে আমার মনে হয়েছে যে জেলা প্রশাসক তিনি তার নিরপেক্ষতায় সঠিক দায়িত্ব পালন করছে না। তখন আমি জেলা প্রশাসককে বললাম যে হোসেন মোহাম্মদ মায়াজ আমার ছেলে নমিনেশন দাখিল করেছে পার্টির নিয়ে, নির্বাচন কমিশন এবং উইথ মহামান্য হাইকোর্ট একটা রুল ইস্যু করেছে। এখন রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি আমাদেরকে একটা সময় দিতে পারেন, যেহেতু 8 তারিখে শুনানি আছে মামলাটা। উনি বললেন আমার সেই সময় নেই, আমি আপনার প্রার্থিতা বাতিল করলাম। আমি বললাম ডিসি সাহেব, আপনি প্রার্থী বাতিল করেন তাতে আমার আপত্তি নেই, কিন্তু একটু আগেই আমি যে আচরণটা দেখলাম, ডক্টর মনিরুজ্জামান তার শিক্ষাগত সার্টিফিকেটে হলফনামায় উল্লেখ আছে MBA, যেহেতু তাকে এখনও পর্যন্ত পিএইচডি করে নাই, এখনও পর্যন্ত তার পিএইচডি সার্টিফিকেট হলফনামায় সংযুক্ত করে নাই, তাহলে সেই লোকটা তার ডিগ্রি হিসাবে ডক্টর লিখেছে, অবশ্যই এটি ভুয়া। এই ডক্টরেট তার অবশ্যই একটা জাল সনদ। আর যিনি বিগত 30/9/2025 তারিখে লন্ডনের পাসপোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে,
29/12/25 তারিখে তিনি নমিনেশন দাখিল করেছে। তিনি ডিসি অফিসে রিটার্নিং অফিসারের হাউসে বসে বলছেন, আমি পাসপোর্টটির টাকা জমা দিয়েছি আর অনলাইনে কোরিয়ার সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাসপোর্টটি পাঠিয়ে দিয়েছি। এই যে পরিস্থিতিতে বিধান নেই, আমি ডিসি সাহেবকে বললাম, ডিসি সাহেব, কেউ যদি আপনার কাছ থেকে অস্ত্র লাইসেন্স দেয় আর সেই ব্যক্তি যদি অস্ত্র লাইসেন্সটি ফিটি যদি জমা দেয় বিকাশে আর লাইসেন্সটা যদি ইমেলে পাঠিয়ে দেয়, আপনি কি নিতে পারবেন? উনি বললেন যে না। তাইলে পাসপোর্ট হলো লন্ডনের, বাংলাদেশ থেকে জমা দিলেন, সেটি যদি প্রার্থী বলছে তার 6 মাস লাগবে, তাহলে এখন তার প্রার্থিতা বৈধতা দেওয়ার সুযোগ আছে? এই অবস্থায় তিনি ডক্টর মনিরুজ্জামান প্রার্থিতা বৈধ ঘোষণা করলেন। আমরা সেই প্রার্থীর বৈধতা নিয়ে আপিল করলাম। আপিল নাম্বার 551/2026। সুন্দর একটা মিরাকাল উত্থাপিত হলো আপিলের মধ্যে। একদিকে বিএনপির অসংখ্য প্রার্থী, একদিকে জামাতের অসংখ্য দক্ষ নাগরিক প্রার্থী। দুপক্ষেই জটিল সিদ্ধান্ত, জটিল আলোচনা। আমরা আমাদের 551 ডক্টর মনিরুজ্জামান তার প্রার্থিতা নিয়ে আপিল শুনানি হলো। প্রথম হলো তার যে এই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে তার দক্ষ নাগরিক শব্দটি উল্লেখ করে নাই এফিডেভিটে। রিটার্নিং অফিসার আপিল আদালতে তাকে বৈধ ঘোষণার কোনো সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন আইনে কোনো সুযোগ নেই। আমাদের ব্যারিস্টার সাহেব বললেন রিটার্নিং অফিসারকে শোকজ করতে হবে। আমি একটা ঝড় দেখলাম, বিএনপির অসংখ্য প্রার্থী, ব্যারিস্টাররা আত্মগোপন করে রাখতে চাচ্ছে, জামাতের প্রার্থীদেরকেও আত্মগোপন করে রাখতে চাচ্ছে, এদেরকে বৈধতার জন্য চেষ্টা করছেন। এই বৈধতার শর্তের মধ্যে এই আপিলটাও নিষ্পত্তি ব্যাপারে আইন বাংলাদেশ সাংবিধানিক 66(2) দক্ষ নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যদি নির্বাচন কমিশন আর বর্তমান সরকার যদি একটা অর্ডিন্যান্স জারি করে যে হ্যাঁ এরা নির্বাচন করতে পারবে, তাহলে এটি নির্বাচনের বৈধতা পেতে পারে। না হলে বাংলাদেশ সংবিধানে আইনে এর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। ইতিমধ্যেই 3 জন প্রার্থীকে বাতিল করেছেন। এই 3 জনকে বাতিল করার পর আরও যারা আছে তাদের আইন অনুযায়ী নাগরিকতা বিদেশি থাকার কারণে বাতিল হতে হবে আইনে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের পরিষ্কার, তারা লন্ডনে যাবেন, হোম অফিসে উপস্থিত হবেন, তাদের সেখান থেকে ফর্ম নিতে হবে, সেখানে ডিক্লারেশন দিতে হবে, সেখানে ডিক্লারেশনের মাধ্যমে সেখানে যে ফি আসবে সে ফি জমা দিতে হবে। তারপরে প্রসেস, তার তদন্ত হবে, সে কি কাজ করে, কোথায় ট্যাক্স বাকি আছে, কোথায় কি আইন কানুন আছে, তার ভেরিফাই হবে। সেই ভেরিফাই হওয়ার পরে তারপরে চূড়ান্ত হলে এরপরে ওরা গ্রহণ করতে পারে, আবার গ্রহণ নাও করতে পারে। কিন্তু পাসপোর্ট জমা দিলাম, অনলাইনে বিকাশের টাকা জমা দিলাম আর বললাম আমি আমার নাগরিকতা স্যারেন্ডার করলাম, এটি আমাদের আইনের কোনো জায়গায় সুযোগ নেই। বাংলাদেশ নির্বাচনের জন্য আমরা অতীতকে ছেড়ে নতুন অধ্যায় আমরা ধাপিত হলাম, কিন্তু মানুষ কেন নীরব? মানুষ নির্বাচনের আমেজ নেই, মানুষের ভিতরে নির্বাচনের সে আনন্দ নেই, সেই আইন কানুন নেই, সেই প্রশাসন নেই। এই পুলিশের অবস্থা যা, তা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে দিয়ে আছে। প্রত্যেকটা প্রার্থী জীবনের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। আজকে যদি তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ দেন বা তাদের নিরাপত্তার জন্য গানম্যান দেন, কিন্তু জনগণের নিরাপত্তা, যারা ভোট দিতে আসবে তাদের উপরে হুমকি ধামকি চলছে, এটি পরিবর্তন করবে কে? আগের সরকারের ভালো ছিল, আমি দেখেছি বিনা ভোটে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছে। যখন 18 সালে নির্বাচন আসছে, দিনের ভোট রাতে নিয়েছে, প্রশাসনকে দিয়ে করেছে। 24-এর ভোট নাটকীয়ভাবে প্রার্থিতা ঘোষণা করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে নির্বাচনের শঙ্কা তো মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো চাই জনগণ তার ভোট দেখ। প্রশাসন আজান দিচ্ছে নিরপেক্ষ ভোট হবে, নিরপেক্ষতা প্রার্থী তো যাচাই করতে পারছেন না, যার খুশি তার মতন করছেন। প্রশাসন নিরপেক্ষতা নেই। আগের নির্বাচনের প্রার্থীরা জেলখানায় গেছে, এখনো জেলখানায় আছে। এখন বর্তমান যারা আছে, যারা রিটার্নিং অফিসার ছিল, 14-ই যারা ছিল, 18-ই যারা ছিল, 24-এ যারা ছিল, তাদের সবাই তো চাকরি চলে গেছে। আর এখন যারা এসছেন তাদের কোন স্বাদ ইচ্ছা, কোন নিয়ম কারণের সেই ভোটের এখনো বৈধতার নমুনা আমরা দেখি নাই। আশা করি আমরা জনগণের অধিকারে থাকব, আর প্রশাসন তার নিয়ম কারণ নিয়ে থাকবে। প্রশাসন তার নিয়ম কারণ, জনগণ যদি প্রশাসনের নিয়মকানুন আইনগত হয় আমরাও মানতে রাজি আছি। যদি বেআইনি হয় তাহলে অতীতেও মানিনি, এখনো মানব না। আমরা জনগণের সাথেই থাকব ইনশাল্লাহ। প্রশাসন যতই তাদের কর্মকাণ্ডে কাজ করুক না কেন, একদিন না একদিন আইনের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে।